বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের চতুর্থ অনলাইন ক্লাসে আধুনিক রাষ্ট্রচিন্তা এই কোর্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় ছাত্ররা, আমরা আজকে আলোচনা করব হেগেলীয় ভাববাদ নিয়ে। বস্তুত রাষ্ট্রচিন্তার সমগ্র পরিসরকে ভাববাদ আর বস্তুবাদ এই দুইটি দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা হয়। ভাববাদের যে সূচনা পর্ব, সেখানে আমরা প্লেটোকে পাই। তোমরা প্রথম বর্ষে প্লেটোর সেই চিন্তা ভাবনার সাথে পরিচিত হয়েছ এবং ভাববাদের আধুনিক কাল যেটি কান্টের দ্বারা, জার্মান দার্শনিক কান্টের দ্বারা সূচিত হয়েছিল, মাস্টার্সে তোমরা তার সম্পর্কে জানবে, এবং যাকে বলা হয় এই ভাববাদী দর্শনের মূল স্থাপনকারী সেই হেগেল এবং তার ভাববাদী রাষ্ট্রচিন্তা দর্শন সম্পর্কে আমাদের আলোচনার এই পরিসরে আমরা প্রথমে হেগেলের সাথে একটু পরিচিত হই। একটি স্লাইড দেখি। যাকে দেখতে পাচ্ছ তিনি জর্জ উইলহেম ফ্রেডেরিক হেগেল। জন্মগ্রহণ করেছিলেন জার্মানির উর্টেমবার্গ রাজ্যের স্টাটগার্ট নামক এক শহরে এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা ছিলেন রাজস্ব দপ্তরের একজন কর্মকর্তা। এজন্যে তাদের পরিবারে কিছুটা আমলাতান্ত্রিক আভিজাত্যপূর্ণ এক পরিবেশ ছিল, যা তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছে। স্টাটগার্ট শহরের স্কুলে তার লেখাপড়ার সূচনা। পরবর্তীতে টিউবেনজেন বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন এবং সেখান থেকেই তিনি ঈশ্বর তত্ত্বের উপরে সনদ লাভ করেন। বরাবর তিনি প্রাচীন পুঁথি পাঠে আগ্রহী ছিলেন। প্লেটোর রচনাবলী তাকে খুব আকর্ষণ করত এবং স্বভাবতই প্লেটোর যে পড়ার যে প্রভাব, সেটি আমরা তার রচনাবলীর মধ্যে দেখতে পাই। এবং 1799 সালে তার পিতার মৃত্যুর পর তিনি জেনায় বসবাস শুরু করেন এবং 1801 সাল থেকে জেনা বিশ্ববিদ্যালয়ের তর্কশাস্ত্র ও অধিবিদ্যার প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1806 সালে নেপোলিয়ন কর্তৃক যখন আক্রান্ত হলো শহর, তখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তিনি অবশ্য প্রথমে নেপোলিয়নের এই অভিযানকে স্বাগত জানিয়েছিলেন, মনে করেছিলেন নেপোলিয়ন ইউনিভার্সাল যে স্পিরিট তার প্রতিনিধিত্ব করছে। পরবর্তীতে তিনি তার এই মতে আর স্থিত থাকেননি এবং এরপরে 1808 থেকে 1816 পর্যন্ত নুরেমবার্গের একটি শরীর চর্চা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1816 সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার 2 বছর পর তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং 1831 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই তার জীবন অতিবাহিত করেছেন। তার বক্তৃতা, তার লেখালেখি, এগুলির মধ্যে দিয়ে তিনি জার্মানির দর্শনের মুকুটহীন সম্রাটে পরিণত হয়েছিলেন। মূলত তিনি দার্শনিক ছিলেন। তার ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থটি এবং সায়েন্স অফ লজিক দর্শন সম্পর্কিত তার প্রসিদ্ধ গ্রন্থ। আর রাষ্ট্রচিন্তার ইতিহাসে তিনি যে স্থায়ী ছাপ ফেলে গেছেন যে বইগুলির দ্বারা, তার একটি ফিলোসফি অফ রাইট, যেটি 1821 সালে, এবং ফিলোসফি অফ হিস্ট্রি, যেটা তার মৃত্যুর পর 1837 সালে বের হয়েছিল। মূলত তার বিভিন্ন সময়ে দেওয়া বক্তৃতাগুলিকে কেন্দ্র করেই এটিকে গ্রথিত করা হয়েছিল। প্রথম যে গ্রন্থটি ফিলোসফি অফ রাইট, সেখানে তিনি
যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন, জড় জগতে প্রকৃতি তিনি মনে করতেন প্রকৃতি জ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য। জ্ঞানের কাজ হলো প্রকৃতির মাঝে যে শাশ্বত ঐকতান আর সহজাত যুক্তিবাদিতা রয়েছে তাকে খুঁজে বের করে সমন্বয় সাধন করা জীবনের প্রেক্ষিতে। দ্বিতীয় যে গ্রন্থটি ফিলোসফি অফ হিস্ট্রি, সেখানে তিনি রাষ্ট্রকে তার আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেন। রাষ্ট্রকে মানব জীবনের পরম সত্তা হিসেবে উপস্থাপন করেন। তার মতে রাষ্ট্র হচ্ছে মানুষের স্বাধীনতার বাস্তব প্রতিমূর্তি আর যুক্তির চূড়ান্ত অভিব্যক্তি। ব্যক্তির জীবনের যে নৈতিক মূল্য সেটি কেবল রাষ্ট্রের পরিসরেই ব্যক্তি তা অর্জন করতে পারে। বস্তুত ভাববাদ এই বিষয়টিকে যদি আমরা বুঝতে যাই তাহলে এর মূল ধারণা হচ্ছে ভাবী জগৎ স্রষ্টা, অর্থাৎ বস্তু এবং ভাব, আমাদের মনের ভাব, যার দ্বারা আমরা কোনো একটা কিছু সম্পর্কে ধারণা প্রকাশ করি বা ধারণা করি, সেটি আসলে মনোবিজ্ঞানের দিক থেকে ভাব বলা হয়। আর যখন এটিকে দর্শনের দৃষ্টিকোণ থেকে বলা হয় জ্ঞান তত্ত্বে, তখন এই ভাবকে জ্ঞানের বাহন বা মাধ্যম হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ ভাববাদীরা মনে করেন জগৎটা ভাবের প্রতিফলন, ভাবই বাস্তবতাকে সৃষ্টি করে। এ বিশ্ব পরম ভাবের প্রতিচ্ছবি। চেতনাই হচ্ছে মূল সত্তা, আর সেই চেতনার সৃষ্ট জগৎটাই হচ্ছে বস্তুগত জগৎ। এই যে ভাবনা, সেই ভাবনার আরও একটু প্রসারিত রূপে প্লেটো যেভাবে ভাবতেন যে মনের ভাবের বাইরেও ভাবের একটি নিজস্ব জগৎ রয়েছে। ভাবের সেই সত্তাই মনের সব ভাবের উৎস। এবং তিনি এইটিকে বোঝানোর জন্যে ত্রিভুজের একটি ধারণা, ত্রিভুজকে নিয়ে তিনি এভাবে বলেছেন যে যখন আমরা একটি ত্রিভুজের কথা বলি, সেটি একটি আসলে ভাব, একটি স্বাধীন অস্তিত্ব সম্পন্ন ভাব। এই ভাব মানুষের মনে ত্রিভুজ ভাবনার সৃষ্টি করে। কাগজের পৃষ্ঠায় বা মাটির বুকে অঙ্কিত কোনো ত্রিভুজের সম্পূর্ণতা অসম্পূর্ণতা এই ভাবের দ্বারাই কিন্তু আমরা স্থির করি সঠিক কিনা। প্লেটোর এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা খুব তাৎপর্যপূর্ণ প্রিয় ছাত্ররা। এই ব্যাখ্যা অনুযায়ী কেবল জ্যামিতিক ত্রিভুজই নয়, বস্তু জগতের সব কিছুর মূল হচ্ছে ভাব। দার্শনিক যদি এই বিশ্ব চরাচরের তাৎপর্য জানতে চান, তাহলে ভাবের তাৎপর্যতাকে উপলব্ধি করতে হবে। প্লেটো এই ব্যাখ্যার ভিত্তিতে দর্শনের ইতিহাসে প্রতিষ্ঠিত হয় ভাববাদ, যার আধুনিক রূপটি আমরা হেগেলের মধ্যে প্রসারিত হতে দেখতে পাই। এবং ভাববাদ আরও একটু সহজভাবে তোমাদেরকে বলি যে এক সমষ্টিগত দর্শন, যে দর্শন চার্চ, সমাজ, রাষ্ট্রকে ব্যক্তির ঊর্ধ্বে স্থাপন করে এবং ব্যক্তির অধিকারের পরিবর্তে ব্যক্তির কর্তব্য বা দায়িত্বকেই গুরুত্ব প্রদান করে। 19 শতকের যে ভাববাদ, সেই ভাববাদের উৎস গ্রিক দর্শনই। গ্রিক দর্শন থেকেই তারা শিক্ষা লাভ করে যে রাষ্ট্র দর্শন হচ্ছে মূলত একটি নৈতিক পাঠ। রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে স্বাভাবিক বিবর্তনের পথ ধরে এবং নৈতিক লক্ষ্য অর্জনই হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। প্রতিটি নাগরিক যাতে নীতিবোধ সম্পন্ন হয়ে উঠতে পারে, রাষ্ট্র সেই দিকে নজর দিবে, যেটি আমরা প্লেটোর আদর্শ রাষ্ট্রে পড়েছিলাম প্রিয় ছাত্ররা। এবারে হেগেলের যে ভাববাদ, সেইটির উৎস সম্পর্কে তোমাদের একটু বলি। হেগেলের ভাববাদ বলে যেটিকে চিহ্নিত করা হয়, সেটি সম্পূর্ণ তার নিজের নয়। অতীতের যেসব ভাববাদী চিন্তক রয়েছেন
তারা রাষ্ট্র, সরকার, আইন, সার্বভৌমত্ব সম্পর্কে যেরূপ ভেবেছেন সেটি তার চিন্তার উৎস। যেমন কান্ট রাষ্ট্রকে সর্বশক্তিমান সংস্থা হিসেবে দেখতে চেয়েছিলেন, হবস রুসোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আমরা এই একই জিনিস হেগেলের মধ্যেও দেখতে পাই। হেগেলের মতেও রাষ্ট্র পরোপকারী আর ব্যক্তি বিনা শর্তে রাষ্ট্রের নিকট আনুগত্য দেখিয়ে যাবে। এই যে ভাবনা, এই ভাবনার দ্বারা তিনি কান্ট, ফিক্টের মতো জনগণের গণ অভিপ্সা বা সার্বজনীন ইচ্ছা ভিত্তিমূলে বিশ্ব প্রক্রিয়ার একটি অংশ হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মনে করতেন, এবং তিনি দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে পদ্ধতিটি সক্রেটিসও একসময় অনুসরণ করতেন, তোমাদের খেয়াল আছে যে তিনি ডায়ালগের মাধ্যমে সত্যকে উদ্ঘাটনের চেষ্টা করতেন। সেই পদ্ধতিটি আসলে দ্বান্দ্বিক পদ্ধতি, বা আমরা আরো সহজ করে বলতে পারি তর্ক বিতর্কের পদ্ধতির মধ্যে দিয়ে সত্যকে উদ্ঘাটন করা। সেই যে পদ্ধতিটি, তার দুইটি দিক আছে, একটি সদর্থক দ্বন্দ্ববাদ, একটি নয়োর্থক। এবং এই নয়োর্থক দ্বন্দ্ববাদ অনুসরণ করেই সক্রেটিস মূলত যুক্তি খণ্ডন করতেন, আর সদর্থক দ্বন্দ্ববাদ ধরে এগিয়েছেন হেগেল, যার লক্ষ্য হচ্ছে বিশ্ব সত্তার স্বরূপ উন্মোচন করা। বস্তুত এই যে চিন্তার পরিসরে তার ভাববাদ, সেটি যে পদ্ধতিতে তিনি দেখেছিলেন, এসো এবার আমরা সেই পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে হেগেলের দ্বন্দ্ববাদ পদ্ধতি, যার ইশারা আমি কিছুটা আগেই তোমাদের দিয়ে ফেললাম। সেই সম্পর্কে হেগেল কি বলেছেন, আরেকটি স্লাইডে সেই সময়ে আমরা যাই। তোমরা এর মধ্যেই বোধহয় বুঝে ফেলেছ হেগেলীয় দর্শনের মূল বক্তব্য হচ্ছে সমন্বয় বা সংশ্লেষ, যে প্রকৃতির মধ্যে যে বহুমাত্রিকতা, সেটিকে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়াই ছিল তার লক্ষণ। এবং তিনি এভাবে ভাবতেন, এভাবেই তিনি দ্বন্দ্ববাদকে উপস্থাপন করেছেন যে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা দ্বান্দ্বিক পদ্ধতিতে বিবর্তনের পথ ধরে অগ্রসর হয়। তিনি বিশ্বাস করতেন ভাবের জগতে যখনই একটি ধারণা গড়ে ওঠে, তার সাথে সাথে একটি বিপরীত ধারণাও গড়ে ওঠে। যেমন আমাদের মনে কখনো কোনো একটা কিছু ভাবনা ভাবলে তার উল্টো কিছু অনেক সময় চলে আসে, তোমরা অনুভব করতে পারো। এবং তার মতে প্রতিটি ধারণার মধ্যেই রয়েছে কিছু স্ববিরোধিতা, এবং এই স্ববিরোধিতার কারণেই বিপরীত ধারণা জন্ম লাভ না করে পারে না। এবং এই ধারণাকে তিনি থিসিস, প্রতি ধারণাকে অ্যান্টিথিসিস, এবং শেষে যেটি সংশ্লেষ বা পরিণতি, সেটিকে সিনথেসিস হিসেবে ব্যাখ্যা করেছেন, যেটি এই স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় ছাত্ররা। থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস, এই প্রক্রিয়াটি। তো তিনি মনে করেন এই যে কোনো একটি ধারণা এবং তার প্রতি ধারণা, এই দুইটি পাশাপাশি চলতে চলতে একসময় সংঘর্ষ না হয়ে পারে না। আর সংঘর্ষের মধ্যে কি হয়, এই দুইটির মধ্যে যে দুর্বলতার উপাদানগুলো রয়েছে সেগুলি বাতিল হয়ে যে দুটির মধ্যে যে সত্য বা সবল উপাদান সেইটি সামনে চলে আসে, সেইটিই হচ্ছে সংশ্লেষ। তবে তিনি মনে করেন যে এই যে সংশ্লেষ, এটিও পরবর্তীতে আবার এক ধরনের থিসিস বা ধারণায় পরিবর্তিত হয়, আবারও অ্যান্টিথিসিস, আবারও সিনথেসিস। এইভাবে পূর্ববর্তী ধারণার চেয়ে অধিকতর উন্নত ধারণা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে থাকে, যতক্ষণ না পর্যন্ত পরম সত্যে উপনীত হওয়া যায়। মানুষের জ্ঞান যতক্ষণ পরম ভাববাদে উপনীত না হয়, ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে। এই জন্যে হেগেলের এই পদ্ধতিকে দ্বান্দ্বিক ভাববাদও বলা হয়।
এবং এই পদ্ধতির দ্বারা তিনি ইতিহাসকে ব্যাখ্যা করেছেন। যেমন তিনি মনে করেন একটি জাতির কৃষ্টি আর সভ্যতাই হচ্ছে ভাব। ভাবের মূলে অবশ্য বিশ্ব বিধাতার পরিকল্পনাকে তিনি মনে করেন। এই ভাব দ্বান্দ্বিক পদ্ধতিতে অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত ইতিহাসে পরিণতি লাভ করে। অর্থাৎ ইতিহাস হলো একটি জাতির সমস্ত রকম ভাব, সভ্যতা বা কৃষ্টির চরম বহিঃপ্রকাশ। তবে এই ইতিহাসের পরিসরে মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু ইতিহাস নথিবদ্ধ করে নেয়। তবে যত ইতিহাস পূর্ণতার দিকে অগ্রসর হয় ততই এই ব্যক্তিক উপাদানগুলি গৌণ হয়ে পড়ে, চরম সত্যই তখন মুখ্য হয়ে পড়ে। এবং এই দ্বান্দ্বিক নিয়মে তিনি বলেন সমাজ বিবর্তিত হতে হতে নানা রকম সমস্যা দেখা দেয় এবং যতক্ষণ পর্যন্ত যথাযোগ্য সমাধান না আসে ততক্ষণ পর্যন্ত এটি চলতে থাকে, অবশেষে এটি ইতিহাসের অংশ হয়ে যায়। অর্থাৎ জগৎ, বস্তু জগৎ ও ভাবের মধ্যে ভাবকেই তিনি প্রাধান্য দিয়েছেন। মনে করতেন যে আগে আসে ভাব, তারপর সৃষ্টি হয় বস্তু বা প্রতিষ্ঠান। এইভাবে ভাবের দীর্ঘ পথ পরিক্রমের মধ্যে দিয়ে চরম সত্যে উপনীত হওয়া যায়। হেগেল এর এই যে ভাব, এই ভাবের মধ্যে কেবল দ্বন্দ্বই নয়, এক পরিবর্তন আর গতির দোতনাও রয়েছে। বস্তুত দ্বান্দ্বিকতার মাধ্যমে বিশ্বসত্তার চরম স্বরূপ, পরম স্বরূপ নিরূপণ করতে গিয়ে দ্বন্দ্ব, পরিবর্তন, গতি এগুলি পরস্পরের ইঙ্গিত সূচক। যেখানেই দ্বন্দ্ব থাকবে সেখানেই পরিবর্তন, সেখানেই গতি। এইভাবে ভাববাদ এগিয়ে যায়। এবং হেগেল আরও বলেন যে যেহেতু ইতিহাস হচ্ছে ভাবের চরম বহিঃপ্রকাশ, সেহেতু ইতিহাস কখনো অযৌক্তিক হতে পারে না। আর এই ইতিহাসের চরম পরিণতি লাভ করে রাষ্ট্রের মাধ্যমে। এভাবে প্রিয় ছাত্ররা, প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের যে পরিচিতি হেগেল আমাদের সামনে এক নতুন ভাবনার পরিসরে উন্মোচিত করেন। এবারে আমরা হেগেলের রাষ্ট্র সম্পর্কে যে ভাববাদী তত্ত্ব তার সাথে পরিচিত হই। আমরা আরেকটি স্লাইড দেখি। আগে রাষ্ট্রের সাথে পরিচিত হই যে হেগেলের মতে রাষ্ট্র কি। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, হেগেলের মতে রাষ্ট্র একটি অর্জিত নৈতিক অস্তিত্ব, যা বাস্তবে যে অস্তিত্ব বিদ্যমান। তিনি আরও বলেন রাষ্ট্র যুক্তি বা প্রজ্ঞার পরিপূর্ণ বাস্তবায়ন এবং একমাত্র এই রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করে। এবং অবশেষে তিনি রাষ্ট্রের পর দেবত্ব আরোপ করে বলেন যে রাষ্ট্র হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক। The state is march of God on earth. এভাবে তিনি রাষ্ট্রকে বিশ্লেষণ করেন। এবং রাষ্ট্রের ক্ষেত্রেও তিনি দ্বান্দ্বিক পরিসরে রাষ্ট্রের যে আইডেন্টিটি সেটিকে উন্মোচিত করতে গিয়ে এভাবে বলেন যে মানুষ যখন তার প্রাথমিক যে সংগঠন পরিবার গঠন করেছিল, এই পরিবার মানুষের নানামুখী চাহিদা পূরণ করতে যখন অপর্যাপ্ত হয়ে পড়ল, তখন সৃষ্টি হয়েছে বুর্জোয়া সমাজ। এই সমাজের পরিসরের পারস্পরিক সহযোগিতা মানুষের চাহিদাদি পূরণ করত, কিন্তু এই সহযোগিতা ছাড়াও সমাজের মধ্যে রয়েছে প্রতিযোগিতা এবং সেই সূত্রে দ্বন্দ্ব। তাহলে সমাজও মানুষের সম্পূর্ণ চাহিদাকে পূরণ করতে পারছে না। সামাজিক জীবনে মানুষের যে সমস্ত সমস্যা, দ্বন্দ্ব, সেইগুলিকে ফেস করার জন্যে আরও মানুষ যে আইন বা যেসব কাঠামো তৈরি করেছে, রাষ্ট্র হচ্ছে তার চরম ও চূড়ান্ত পরিণতি। অর্থাৎ পরিবার
আর সমাজ, থিসিস আর অ্যান্টিথিসিস, এই দুইটির ইতিবাচক ও নেতিবাচক শক্তির বিরোধিতার জন্যেই রাষ্ট্র তৈরি হয়েছে। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সিনথেসিস বা সমন্বয়, এবং সেই হিসাবে রাষ্ট্র হচ্ছে এই পৃথিবীতে স্রষ্টার চূড়ান্ত সমন্বয় ব্যবস্থা, যার মধ্যে দিয়ে ব্যক্তির জীবন চরম পরিণতি, তার অধিকার ও স্বাধীনতা লাভ করতে পারে। এবারে প্রিয় ছাত্ররা, আমরা হেগেলীয় রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করি। হেগেলের মতে রাষ্ট্র হচ্ছে এক ডিভাইন আইডিয়া বা ঐশ্বরিক ধারণা। দিব্য ধারণা যুগ যুগ ধরে বিবর্তিত হতে হতে রাষ্ট্রের চরম পরিণতি লাভ করেছে। রাষ্ট্রই হচ্ছে আধ্যাত্মিক শক্তির পূর্ণাঙ্গ বিকাশ, দ্য ফাইনাল এম্বডিমেন্ট অফ স্পিরিট অন আর্থ। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটিতে রাষ্ট্রকে একটি স্বতন্ত্র সত্তা এবং সমগ্র বস্তু হিসেবে তিনি দেখিয়েছেন। তিনি মনে করেন ইতিহাস ও সভ্যতা বিবর্তিত হতে হতে রাষ্ট্রে চরম পরিণতি লাভ করেছে, তাই রাষ্ট্রের অঙ্গীভূত যে সমস্ত অংশ, সেগুলির কোনো নিজস্ব বা স্বতন্ত্র সত্তা নেই। রাষ্ট্র একটি সমগ্র বস্তু, এই সমগ্রের মধ্যে থেকেই অংশ ব্যক্তিরা নিজেদের তাৎপর্যমণ্ডিত করে তুলতে পারে, সমগ্র থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। ব্যক্তিসহ সমস্ত কিছুই রাষ্ট্রের অধীন। তিনি বলেন, দ্য স্টেট হ্যাজ দ্য রাইট ওভার দ্য ইন্ডিভিজুয়ালস হুজ হাইয়েস্ট ডিউটি ইজ টু বি এ মেম্বার অফ দ্য স্টেট। পরবর্তী বিষয়টি হচ্ছে রাষ্ট্রের জৈবিক ব্যাখ্যা। তিনি রাষ্ট্রকে আসলে জীব দেহের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, দ্য স্টেট মাস্ট বি কম্প্রিহেন্ডেড অ্যাজ অ্যান অর্গান। জীবদেহের কোনো অংশকে যেমন বিচ্ছিন্ন করে খণ্ডিত অংশের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা যায় না, তেমনি অংশ বা ব্যক্তিও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার গুরুত্ব ও তাৎপর্য হারিয়ে ফেলে। জৈবতত্ত্ব থেকে আরও একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়, যে রাষ্ট্রের মধ্যেই যাবতীয় উদ্দেশ্য ও আশা আকাঙ্ক্ষার চরম পরিণতি। হেগেল বলেন, দ্য স্টেট ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ। অর্থাৎ রাষ্ট্রের উদ্দেশ্য ও নৈতিকতার বাইরে ব্যক্তির স্বতন্ত্র আর উন্নত মানের যে আদর্শ নৈতিকতা থাকতে পারে না, রাষ্ট্রের মধ্যেই কেবল এগুলি থাকতে পারে, এটিই ছিল তার ধারণা। রাষ্ট্রকে তিনি একটি স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে তিনি দেখিয়েছিলেন, এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রের রয়েছে স্বকীয় ইচ্ছা, এবং ব্যক্তি আর নাগরিকের যে খণ্ড খণ্ড ইচ্ছা ব্যক্তিত্ব, তা রাষ্ট্রের ইচ্ছার মধ্যে দিয়েই পরিপূর্ণতা লাভ করে, এটি ছিল তার অভিমত। এবং স্বতন্ত্র সত্তা হিসেবে তার যে রাষ্ট্রের যে শুধু স্বাধীন ইচ্ছা রয়েছে তাই নয়, রাষ্ট্রের রয়েছে স্বতন্ত্র অধিকারও, এবং সেই অধিকার এত বেশি ব্যাপৃত যে সেটি যদি মানুষের অধিকারের সাথে কখনো সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের অধিকারকেই প্রকৃত অধিকার বলে ধরে নিতে হবে, আর ব্যক্তির অধিকার অপ্রকৃত অধিকার। বস্তুত এখানে আমরা রুশোর যে সাধারণ ইচ্ছা তত্ত্ব আমরা পরবর্তীতে আলোচনা করব, যে ব্যক্তির প্রকৃত ইচ্ছা সকলের মঙ্গলের ইচ্ছার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়, অপ্রকৃত ইচ্ছা ব্যক্তির নিজ নিজ লাভালাভের যে ইচ্ছা সেইটি নয়, সেইটিকেই তিনি এখানে দেখাতে চেয়েছেন। এবং তিনি বলেন, রাষ্ট্র এক বৃহত্তর সত্তা, উন্নততর আত্মা, অতি মানবিক সংস্থা, যার মধ্যে যাবতীয় বিবেক ও অধিকার, সুখ দুঃখ সহ ব্যক্তিগত কতগুলি অধস্থন উপাদান বই আর কিছু নয়। এরপর রাষ্ট্র ও নৈতিকতা। রাষ্ট্র কোনো নৈতিক আইনের দ্বারা আবদ্ধ নয়, তিনি মনে করতেন, বরং সকল নৈতিক আইনের স্রষ্টা হচ্ছে রাষ্ট্র।
আর রাষ্ট্রই ঠিক করে দিবে জনগণের জীবনের সামাজিক নৈতিকতা, এবং এই সামাজিক নৈতিকতার প্রতি শর্তহীন আনুগত্যের মধ্যে দিয়েই মানুষেরা তার স্বাধীনতাকে লাভ করতে পারে। এবং নাগরিকের নৈতিকতার মান কি হবে সেটি রাষ্ট্র নির্ধারণ করার পর নাগরিকের পক্ষে সেটি মেনে চলা হবে বাধ্যতামূলক। এবং নাগরিকেরা রাষ্ট্রের যে নীতিবোধ, যে বোধের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, তাকে কখনো নৈতিকতা লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের যে নীতিবোধ তিনি মনে করেন সেটি ত্রুটিহীন এবং সম্পূর্ণ। পরের পয়েন্টে যাই আমরা, সেটি হচ্ছে রাষ্ট্র ও স্বাধীনতা। বস্তুত আমাদের অধিকারের মধ্যে দিয়েই আমরা স্বাধীনতার অনুভূতিকে পেয়ে থাকি, এবং মানুষ হিসেবে আমরা যেসব অধিকার ভোগ করি সেগুলি রাষ্ট্র থেকেই আমরা পাই। হেগেলের ভাষায় একমাত্র রাষ্ট্রের মাধ্যমেই মানুষ পরিপূর্ণভাবে তার বহির্মুখী সত্তাকে তার চেতনার অন্তর্মুখী সত্তার সমপর্যায়ে উন্নীত করতে পারে। রাষ্ট্র হলো মানুষের হৃদয় পটে অঙ্কিত স্বাধীনতা সম্পর্কিত সর্বোচ্চ ধারণার বাহ্যিক বা বস্তুগত বহিঃপ্রকাশ। রাষ্ট্র ব্যতীত অন্য কোনো সংস্থার মাধ্যমে স্বাধীনতা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে জাতীয় রাষ্ট্র। বস্তুত হেগেলের এবং তার পূর্বের যারা ভাববাদী, কান্ট এর কথা যদি বলি, তারাও জাতীয় রাষ্ট্রের অনুসারী ছিল এবং জাতীয় রাষ্ট্র সম্পর্কে উচ্চ মানের মূল্যায়ন করেছেন হেগেল। তিনি মনে করেন একমাত্র জাতীয় রাষ্ট্রই আইন, নৈতিকতা আর শিল্প সৃষ্টি করতে পারে। তবে হেগেলের যে জাতীয়তাবাদ কেন্দ্রিক যে জাতীয় রাষ্ট্রের ধারণা, সেটি কিন্তু গতানুগতিক জাতীয়তাবাদ থেকে আলাদা, উদারনীতির পৃষ্ঠপোষক নয়, বরং শৌর্য, বীর্য, সমৃদ্ধি এই জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য, যার মধ্যে দিয়ে রাষ্ট্রের ক্ষমতা টের পাওয়া যায়। এবং শেষের যে পয়েন্টটি সেটি হচ্ছে রাষ্ট্র ও যুদ্ধ। তিনি যে দ্বান্দ্বিক নিয়মের অনুসারী ছিলেন, সেই দ্বান্দ্বিক নিয়ম অনুযায়ী তিনি যুদ্ধকে মনে করতেন যেমন যুক্তি প্রতিযুক্তি হয়ে চরম সত্যটি বেরিয়ে আসে, তেমনি যুদ্ধ হচ্ছে কোনো চরম সত্যকে বা পরম সত্যকে খুঁজে পাওয়ার যে চূড়ান্ত পথ সেইটি। অর্থাৎ এটি জাতীয় রাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং তিনি মনে করেন যুদ্ধের মাধ্যমেই ন্যায় প্রতিষ্ঠিত হয়। যারা যুদ্ধে জয়ী হয় তারাই ওয়ার্ল্ড স্পিরিট বা ধূলির ধরণীতে স্রষ্টার যে মূর্ত প্রতীক হিসেবে তিনি দেখান। এই যে ধারণায় সবটি নিশ্চয়ই তোমরা নিতে পারছো না। হেগেলের রাষ্ট্র সম্পর্কীয় ধারণার কিছু সমালোচনাও রয়েছে প্রিয় ছাত্ররা। এতক্ষণে তোমরা নিজেরাই হয়তো কিছু কিছু ভেবে ফেলেছো, তবু আমি 2-3টি বলে ফেলি। যেমন রাষ্ট্র সম্পর্কে যদি আমরা হেগেলের রাষ্ট্রের ত্রুটি দেখতে চাই, তোমাদের খেয়াল আছে বোধহয় প্লেটো এরকম রাষ্ট্রের কথাই বলেছিলেন যে রাষ্ট্র জনগণের নৈতিক জীবন তৈরি করবে এবং সেটিকে বহমান রাখার জন্য শাসকদের যে স্যাক্রিফাইস করতে হবে সেগুলি বোধহয় তোমাদের মনে আছে। কিন্তু হেগেল কিন্তু এরকম কোনো কাল্পনিক বা এরকম কোনো আদর্শ রাষ্ট্র বা রাষ্ট্রের আদর্শকে ভাবেননি। যেরকম রাষ্ট্র রয়েছে, বাস্তবে যেরকম রাষ্ট্রেই তিনি বাস করছেন, সেই রাষ্ট্রকেই তিনি এই দৈব সত্তার প্রতীক বলে মনে করে জনগণের সমস্ত আনুগত্য সেখানে দেওয়ার জন্য বলেছিলেন।
বস্তুত এই যে ভাবনা, তারও কিছু বাস্তব পরিসর আছে প্রিয় ছাত্ররা। তোমরা জানো যে অষ্টাদশ শতকের যে ভাববাদ, যার প্রতিনিধিত্ব করে উদারতাবাদ, আমরা পড়েছি। সেই উদারতাবাদের যে সমস্ত গণতান্ত্রিক ধ্যান ধারণা, সেগুলি ইংল্যান্ডে এবং ফ্রান্সে যতটা বহমান ছিল, জার্মানিতে তা ছিল না। জার্মানির তৎকালীন অর্থনৈতিক অবস্থাও শিল্পায়িত সমাজ ছিল না, রাজনৈতিক অবস্থাও ছিল শোচনীয়। সেরকম একটি অবস্থায় তিনি মনে করেছিলেন যে রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র অথবা এই উদারতাবাদ, এগুলির দ্বারা তার রাষ্ট্র সমৃদ্ধি অর্জন করতে পারবে না। তার রাষ্ট্রের হয়ে উঠতে হবে এক শক্তিমান রাষ্ট্র, যা রাষ্ট্রের মধ্যে জনগণের জীবনের সমন্বয় সাধন করতে পারবে এবং জনগণকে এক চূড়ান্ত নৈতিক জীবনের দিকে নিয়ে যেতে পারবে। তো সে যে ভাবনা থেকেই আসুক, তিনি কিন্তু এই ভাবনার মধ্যে দিয়ে যে ধূলির ধরণীতে ঈশ্বরের পদযাত্রা এবং চরম চূড়ান্ত আনুগত্য, এর মধ্যে দিয়ে চরম স্বৈরতন্ত্রের এক পথ প্রশস্ত করে দিয়েছিলেন। প্রিয় ছাত্ররা, কান্ট, ফিক্টে, এই যে সমস্ত ভাববাদী দার্শনিকরা তার পূর্বসূরি, তারা যুদ্ধকে অকল্যাণকর হিসেবে দেখলেও এর প্রয়োজনীয়তাকে স্বীকার করে নিয়েছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে বিভিন্ন জাতির সহযোগিতার নীতিকে স্বাভাবিক বলে স্বীকার করেছিলেন। কিন্তু হেগেলের মত বিপরীত। একটু আগেই তোমরা শুনেছ, যুদ্ধকেই তিনি বলিষ্ঠ জাতীয়তাবাদের অপরিহার্য শর্ত বলে ধরে নিয়েছেন এবং যুদ্ধের ভূয়সী প্রশংসা করেছেন, যেটি পরবর্তীতে জার্মানির দুইটি বিশ্বযুদ্ধের সময় যে যুদ্ধং দেহি যে অ্যাটিটিউড, তার মূলে কাজ করেছে বলে অনেকে মনে করেন। এবং আধুনিক রাজনৈতিক আলোচনায় সর্বাত্মকবাদী রাষ্ট্রের যে মূর্ত অভিব্যক্তি, সেটি আমরা জার্মানির নাজিবাদ বা ইটালির ফ্যাসিবাদের মধ্যে যেগুলি পেয়েছি, সেই বিষয়গুলি সমালোচকদের মতে তারা মূলত হেগেলের এই সর্বাত্মকবাদী চিন্তা ভাবনা থেকেই এগুলির মূল প্রেরণা লাভ করেছিলেন। হেগেলীয় রাষ্ট্রবাদী হচ্ছে তাদের এই ভাবনার উৎস। সুতরাং সেই হিসাবে তার সমালোচকগণ তাকে আধুনিক সর্বাত্মকবাদের জন্মদাতা হিসেবে চিহ্নিত করেন। পরবর্তী ক্লাসে প্রিয় ছাত্ররা, আমরা হেগেলের গণতন্ত্র, সরকার ব্যবস্থা, স্বাধীনতা সম্পর্কীয় তত্ত্বগুলি আলোচনা করব। সে পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে।